ভালো, তুই কেমন আছিস? ভালো। আর দুলা ভাই, আপনি কেমন আছেন? আমাদের কথা কি আর আপনার মনে থাকে? সাইদার হাজবেন্ড মাহিন হেসে বলল, আপনারও তো আমাদের কথা মনেই ছিল না, একা একা বিয়ে করে নিয়েছেন। উফ ভাইয়া, আমি ইচ্ছে করে কিছু করিনি, উনিই তো। হয়েছে শালিকা, সব বুঝেছি। তো এইবারের আরেক জামাই কই? তার সাথে পরিচিত হয়ে? অবশ্যই পরিচিতই, তবুও জামাই হিসেবে না হয় আবার পরিচিত হলাম। স্নেহা বলল, দুলাভাই, নতুন জামাইয়ের দেখা পেতে হলে অপেক্ষা করতে হবে। কি বলছো স্নেহা? মেরাব বলল। একটু পরে আলোচনা করছি, এখন খেতে বসুন। সাইদা বলল। না ভাইয়া, কিছু খাবো না, মাত্র খেয়ে এসেছি। মাহিন সাইদার কথা শুনেও না শোনার ভান করে বলল। তুমি খেয়ে আসতেই পারো, আমি খাইনি। বলেই মাহিন ফাহমিদা খানের পাশে যেয়ে বসে পড়ল। ফাহমিদা খান প্লেট টেনে খাবার বেড়ে দিলেন। খান বাড়িতে মাহিন এলে বাড়িটা একেবারে মাতিয়ে রাখে, সবার সাথে মিশুক। মেরাব খাওয়া শেষ করে বাইরে বাগানের দিকে চলে গেল। স্নেহা ফাহমিদা খান আর সাহারা খানের সাথে টুকটাক কিছু কাজ করে দিল। রাত তখন 9টা। সবাই মিলে আড্ডা দিতে মৌয়ের রুমে গেল। আড্ডা বলতে আসিফকে কল দিয়ে বাড়িতে আনার পরিকল্পনা করবে। মৌ শুয়েছিল। ওদের দেখে মৌ উঠে বসলো। সাইদা মৌয়ের পাশে বসে আফসোস নিয়ে বলল। আহারে, জামাইয়ের জন্য মন খারাপ হচ্ছে, তাই না? মৌ চেতে গিয়ে বলল, আপু, কি শুরু করলে? তুমি যদি আবার খেপিয়েছো না, তখন তোমার খবর আছে। মাহিন বলল। আমার সামনে আমার বউকেই হুমকি? না না, আমি তা মেনে নিব না। মেয়েরা, স্নেহা, সাদাব, মৌ আর মাহিন ওরা সবাই মৌকে ঘিরে বসলো। সবাই কথা বলা শুরু করলো। বলা যায় আড্ডা। মৌ সবার সাথে কথায় মগ্ন হলে সাদাফ একটা টিস্যু বের করে মৌয়ের সামনে ধরে বলল, বইনে একটা পারফিউম কিনেছিলাম, দেখ তো স্মেল কেমন। মৌ টিস্যুটা শুকতেই সেন্সলেস হয়ে পড়ে যায় স্নেহার কোলে। স্নেহা আর সাইদা ওকে ধরে সুন্দর করে শুইয়ে দেয়। এখন ওদের থেকে একজন আসিফকে ভিডিও কল দিবে আর বলবে মৌ হঠাৎ করে অজ্ঞান হয়ে গিয়েছে আর জ্ঞান ফিরছে না। এ কথা শোনার পর আর যাই হোক আসিফ বসে থাকতে পারবে না, ছুটে আসবেই। ওদের প্ল্যান মোতাবেক মেরাব নিজেই আসিফকে কল দিল। আসিফকে কিছু বলার সুযোগ না দিয়েই অস্থির কণ্ঠে বলল, হ্যালো আসিফ, তুই কোথায়? রেস্টুরেন্টে? কেন, কি হয়েছে? তোর কথা এমন লাগছে কেন রে? আরে কি বলবো, মৌসি ঘন্টাখানেক ধরে অজ্ঞান হয়ে আছে, জ্ঞান ফিরছে না। কি করি এখন বলতো? কি বলছিস? মজা করছিস নাকি? বোনকে নিয়ে মজা করব ভাবলে কি করে? সত্যি অজ্ঞান হয়ে পড়ে আছে, তুই ভিডিও কল দে। মেরাব ভিডিও কলে দেখালো আসিফকে। আসিফ সেটা বিশ্বাস করে উতলা হয়ে উঠল। সাথে সাথে ইগো বাদ দিয়ে বলল, আমি আসছি এখনই। আর ডক্টরকে কল দিসনি? দিয়েছিলাম, ডক্টর আসছে। ঠিক আছে, আমি আসছি। আসিফ আসছে শুনে সবাই খুশি হয়ে উঠল। মেরাব মৌয়ের কাছে বসে বলল, শাকচুন নেই, কিছু মনে করিস না। হ্যাঁ, কালকে চকলেট কিনে দেব, এখন অজ্ঞান হয়ে থাক। আসিফ আসলো খান বাড়িতে, বড়রা কেউই জানে না, পরে জানানো হবে। আসিফ মৌয়ের রুমের সামনে এসে দেখলো মেরাব আর মাহিন দাঁড়িয়ে আছে। আসিফ মেরাবকে দেখে বলল, কিরে মৌ কই, জ্ঞান ফিরেছে? মাহিন অভিনয় করে বলল। আসিফ, তুমি গিয়ে দেখো। আসিফ মৌয়ের রুমে ঢুকে পড়ল। মেরাব সাথে সাথে মৌয়ের রুমের দরজা বাইরে থেকে বন্ধ করে দিল। মাহিন আর মেরাব চলে এলো সেখান থেকে। মেরাব সবাইকে বলল বাড়ির বড়দের জানাতে। সবাই চলে এলো সেই দিকে। এদিকে মেরাব স্নেহাকে ডেকে নিয়ে নিজের রুমের দিকে যেতে নিলেই মাহিন বলে উঠল। তোমরা কই যাচ্ছ? মেরাব চোখে ঘুমের রেশ এনে বলে উঠল। খুব ঘুম পাচ্ছে, এখন আর জেগে থাকতে পারছি না। মাহিন কপাল কুঁচকে বলল। সত্যি ঘুম পাচ্ছে? মেরাব চোখ টিপ মেরে বলল। গভীর ঘুম পাচ্ছে। মাহিন মেরাবের যাওয়ার পানে তাকিয়ে হেসে বলল। যাও, গভীর ঘুম দাও, বেস্ট অফ লাক। তবে মনে রেখো, বাইরে কিন্তু আমরা আছি, আবার তোমাকে নাও ঘুমাতে দিতে পারি। মেরাব মাহিনের থেকে বিদায় নিয়ে স্নেহাকে নিয়ে রুমে ঢুকলো। স্নেহা সবাইকে ছেড়ে রুমে যাওয়ার কোনো ইচ্ছে নেই। মেরাব বিছানায় এসে চিত হয়ে শুলো। স্নেহাকে বলল দরজা লাগিয়ে দিতে। স্নেহা দরজা লাগিয়ে দিয়ে মেরাবের কাছে এসে বসে বলল। আপনারা খুব ঘুম পাচ্ছে, তাহলে ঘুমান, আমি ওদের কাছে যাই। মেরাব উঠে বসে বলল। তুমি ওদের কাছে গেলে আমার রুমে এসে লাভ হলো কি? মানে? চুপচাপ আমার পাশে এসে শুয়ে পড়ো। স্নেহা বিছানায় উঠে বসলো।
তার এখন একটুও ঘুমোতে ইচ্ছে করছে না। সবাই মিলে ওখানে মজা করবে আর এখানে সে ঘুমাবে। মেরাব চট করে উঠে লাইট নিভিয়ে দিয়ে বিছানায় এসে বসলো। স্নেহা রাগ করে অন্য পাশে ফিরে শুলো। মেরাব স্নেহার কাছে গিয়ে বলল। আজকে মুভি দেখবে না? স্নেহা পেছনে ফিরে বলল। না, কেন? আপনি বাইরে যেতে দেননি বলে। ওসব ছাড়ো, এখন কিছু করতে দিবে কি? কি করবে, দিব? ওই রোমান্টিক কিছু। না মানে, মেরাব গা ছাড়া ভাব নিয়ে বলল। না মানে আর কি মানে, যাই বলো, আমার কিচ্ছু যায় আসে না। আজকে রাতে আমি যা চাইবো তাই হবে। স্নেহা মেরাবের বুকে নুয়ে মিশে গেল। মেরাব বাঁকা হেসে বলল। তাহলে কি আমি ভেবে নেব চুপচাপ সম্মতির লক্ষণ? স্নেহা কথা বলা ভুলে গেল। কি বলবে, দোটানায় পড়ে গেল। সেদিন মেরাবের থেকে দূরে গিয়েছিল বলে কত কষ্টে রেখেছিল তাকে, কথা পর্যন্ত বলেনি। আর আজ দূরে গেলে মেরাব একেবারে কথা বলা বন্ধ করে দিবে। এর থেকে ভালো মেরাব যা চায় তাই হবে। মেরাব যা চাইবে ভালোবেসেই তো চাইবে, এতে না করার কিছু নেই। মেরাব পুনরায় বলল। স্নেহা, কি বলো, কি চাও তুমি? স্নেহা মাথা একটু তুলে বলল। আপনাকে চাই। এইদিকে আসিফ মৌকে বিছানায় শুয়ে থাকতে দেখে এগিয়ে এসে বসল। মৌ তখনও অচেতন। আসিফ মৌয়ের দুগালে হাত রেখে বলল। এই মৌ, 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 কথা বলো, কি হয়েছে? মৌ, এই মৌ, দেখো আমি এসেছি মৌ। আসিফ মৌকে রেখে দরজার কাছে এলো। দরজা খুলতে চাইতেই বুঝতে পারলো দরজা বাইরে থেকে বন্ধ। আসিফ আবারও মৌয়ের কাছে এলো। পাশ থেকে পানির গ্লাস এনে মুখে হালকা পানির ছিটা দিল। কয়েকবার দেওয়ার পরে মৌ পিট পিট করে তাকালো। আসিফ স্বস্তির শ্বাস ফেলে বলল। এই মৌ, কি হয়েছিল তোমার? অজ্ঞান হয়ে গিয়েছিলে কেন? মৌ উঠে বসলো। মাথাটা ধরে চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করলো কি হয়েছিল। পরক্ষণেই মনে পড়ে গেল সেই টিস্যুর মধ্যেই কিছু ছিল। এটা আসিফকে বলতে নিয়েও বলল না। আসিফকে না বলাই বেটার। মৌ কথা ঘুরিয়ে বলল। কেমন যেন মাথাটা চক্কর দিয়েছিল। ও, এখন ঠিক আছো? জানো, তোমার কথা শোনার পরে কিভাবে ছুটে এসেছি, ভেবেছি কি না কি হলো। মৌ গভীর গলায় বলল। কেন ছুটে এসেছেন? ভালোবাসেন আমায়? আসিফ একবার মৌয়ের দিকে তাকালো। এরপরে আবার উঠে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল। এত কিছু করার পরেও কি তোমার মনে হয় না ভালোবাসি কিনা? মৌ মাথাটা নিচু করে ফেলল। আসিফ এগিয়ে গিয়ে বেলকুনি খুলে রুমের বাইরে চলে গেল। এদিকে মাহিনেরও ভালো লাগছে না। মেহরাবকে জ্বালাতে ইচ্ছে করছে, কিন্তু একা একা কি করবে? সাদাফ আর সাইদাকে নিয়েই কিছু করতে হবে। ভাবতে ভাবতে নিচে এসে সাদাবকে পেল। সাইদা গিয়েছে ফাহমিদা খানকে আসিফের খবর দিতে। সাইদা ফাহমিদা খানকে ডেকে নিচে নামালো। মাহিন সাইদা আর সাদাবকে বলল। তোমরা কি জানো মেরাব কোথায়? সাদাফ বলল। আপনার সাথেই তো ছিল। আমার সাথেই ছিল, তবে পরে বলল ওদের নাকি ঘুম পাচ্ছে। সাইদা বলল। ও তাহলে ঘুমাক। মাহিন সাদাফের কাঁধে হাত রেখে বোঝানোর কণ্ঠে বলল। তোমাদের কি মনে হয় ওরা ঘুমাতে গিয়েছে? নিশ্চয়ই রোমান্স করতে গিয়েছে। সাইদা কাঁধ ঝাড়া দিয়ে বলল। তুমি ওদের দুলাভাই হয়ে কি বলছো? হ্যাঁ, আমি আবার কি বলবো? তোমার ভাই আমাদের সাথে টাইম স্পেন্ড করার ছেড়ে নিজের বউ নিয়ে রোমান্স করবে, এটা কেমন দেখায়? সাদাফ মাহিনের কথা বুঝতে পেরে বলল। ভাই, আপনি কি ওদের রোমান্সে বাধা দিতে চাইছেন? মাহিন হেসে বলল। এই তো বুঝেছ ভালো, কিন্তু তোমার বোকা বোনটাই বোঝে না। শ্বশুরবাড়ি এসে যদি শালাশালিদের সাথে শয়তানি না করলাম তাহলে আবার কেমন জামাই হলাম? তার উপরে আবার খানবাড়ির জামাই, একটু এক্সপিরিয়েন্স বই। মাহিন সাদাফ আর সাইদাকে নিয়ে মেহরাবের রুমের সামনে চলে এলো। সাইদা আসতে চায়নি। মাহিন আর সাদাফ জোর করে ধরে নিয়ে এসেছে। যতই হোক ভাইয়ের সাথে এরকম শয়তানি বেমানান। ওরা না হয় দুলাভাই চাচাতো ভাই বলে করতেই পারে, কিন্তু চাচাতো বোন হয়ে শয়তানি করা সত্যিই বেমানান। মাহিন সাদাফকে শক্ত করে ধরে মেহরাবের রুমের সামনে এসে দাঁড়ালো। এরপরে মেহরাবকে ডেকে উঠল। মেরাব, মেরাব, ঘুমিয়ে পড়েছো নাকি? মেহরাব আর স্নেহা দুজনেই আচমকা ডাক শুনে দরজার দিকে তাকালো। মাহিন আবারও ডেকে উঠল। মেরাব, রোমান্স পরে করো, এখন একটু দরজাটা খোলো তো ভাই। মেহরাব রাগে দাঁত কিটমিট করে বিড়বিড় করে বলল। শালারা একটাও মানুষ না। সাইদা মাহিনের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে। এর মধ্যে সে থাকতে চায় না। মাহিন আবারও ডাকলো মেহরাবকে। মেহরাব স্নেহাকে উত্তর দিতে বলল। স্নেহা গলা উঁচিয়ে বলল। দুলাভাই উনি ঘুমোচ্ছে। মাহিন শয়তানি হাসি হেসে বলল।
ও ঘুমাক, তুমি দরজা খুলে দাও, আমরা ওকে জাগিয়ে নিচ্ছি। স্নেহা মেরাবের মুখ পানে তাকালো। মেরাব স্নেহার কপালে চুমু দিয়ে রাগে হিড় করে স্নেহার উপরে থেকে উঠে বিছানায় থেকে নেমে দাঁড়ালো। শার্টের বোতাম লাগাতে লাগাতে রুমের ডিম লাইট নিভিয়ে মেইন লাইট জ্বালিয়ে দিল। স্নেহা বিছানা থেকে নেমে শাড়ি ঠিক করে মেরাবের পেছনে দাঁড়ালো। মেরাব শব্দ করে দরজা খুলে দিয়ে কটমট দৃষ্টিতে তাকালো। মাহিন দোপাটি দাঁত বের করে হেসে বলল। ঘুম শেষ ভাই? মেরাব দাঁত চেপে বলল। ঘুমোতে দিয়েছেন কি? মাহিন হেসে বলল। আরে পরে অনেক ঘুমাতে পারবে, এখন চলে তো। মেরাব বলল। আপনারা যান, আমরা আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো, কিন্তু যদি আবারও ঘুমিয়ে পড়ো তাহলে আমরা আবারও ডাকতে আসবো। বলে সাইদা আর সাদাফকে নিয়ে চলে গেল। মেরাব পেছনে ফিরে দুবদাব পা ফেলে রুমে চলে আসে। স্নেহা বিছানায় এসে বসলো। মৌয়ের প্রশ্নটা শুনে অপরাধ বোধ হচ্ছে। ভালোই তো বাসে, ভালো না বাসলে কি এত কিছু করতো? মৌ আর বসে থাকতে পারল না। বিছানা থেকে নেমে গুটি গুটি পায়ে বেলকনিতে চলে এলো। আসিফ অন্যদিকে ফিরে দাঁড়িয়েছিল। মৌ হাত বাড়িয়ে ডাকতে গিয়েও গলার স্বর ভারী হয়ে এলো। আসিফ বুঝতে পেরেছে মৌ তার পেছনে, তবুও না বোঝার ভান করে রইল। মৌ মিনিট 2 দাঁড়িয়ে থেকে আসিফকে পেছন থেকে জড়িয়ে ধরল। আসিফ পুরো শকড। মৌ তাকে জড়িয়ে ধরেছে, অবিশ্বাস্য। আসিফ পেছনে ফিরে মৌকে জড়িয়ে ধরে রইল। এর একটু পরেই রুমের দরজা খুলে দেয়া হলো। ফাহমিদা খান আর সাইদা রুমে ঢুকলো। আসিফ আর মৌ রুমে ঢুকে পড়ল। ফাহমিদা খান এসে আসিফের সাথে কথা বললেন। আসিফও কথা বলল। মারুফুল খানও এলেন। ফাহমিদা খান আসিফের জন্য খাবার রেডি করেই এসেছেন। তিনি আসিফকে খাওয়ার কথা বলতেই আসিফ বলল। আন্টি, আমি রেস্টুরেন্ট থেকে আসার আগে খেয়ে এসেছি, এখন আর খাবো না। মারুফুল খান বললেন। খেয়ে এসেছো সেটা অনেক আগে, এখন তো অনেক রাত হয়েছে, অল্প কিছু খাও। মারুফুল খান আর ফাহমিদা খান জোরাজোরি করলেন, কিন্তু আসিফ খেতে চাইল না। সত্যিই খেয়ে এসেছে। রাত অনেক হওয়ায় মারুফুল খান ফাহমিদা খানকে নিয়ে চলে গেলেন। আর ঘন্টা 2 পরেই উঠতে হবে। ওনারা দুজন চলে যাওয়ার পরেই মাহিন, সাদাফ, সাইদা, আসিফ আর মৌ সবাই কথা বলতে থাকে। এরা আজকে কাউকেই ছাড়বে না। মেয়েরাব ওয়াশরুমে থেকে হাত মুখ ধুয়ে বেরিয়ে রাগে গজগজ করে বলল। আমাকে যেমন ওরা ঠিক থাকতে দেয়নি, ঠিক তেমনই ওদের একটাকেও ঠিক থাকতে দেব না। নেহা জিজ্ঞাসা করলো। কি করবেন এখন? চলো, গেলেই দেখতে পাবে। চলুন। তুমি যাও, আমি আসছি। স্নেহা চলে যেতেই মেয়েরা ওয়াশরুমে ঢুকলো। একটা মগে শ্যাম্পু আর পানি মিশিয়ে নিয়ে রুম থেকে বের হলো। তারপর ময়ের রুমের সামনে এসে স্নেহাকে ডাকলো। এতে মাহিন স্নেহাকে বলল। দেখো তো মেরাব কি বলে, শুনে এসো। স্নেহা রুম থেকে বের হয়ে মেরাবের সামনে এলো। মূলত মেরাব স্নেহাকে ওদের থেকে সরিয়ে নিয়ে এলো। এরপরে মেরাব রুমে ঢুকে সবাই একসাথে বসেছিল। মেরাব মগের মধ্যে থাকা শ্যাম্পু গোলা পানি ওদের উপরে ছুঁড়ে মারে। মৌ, সাদাফ আর সাইদা 3 জনে মিলে বলে উঠল। ভাইয়া কি করলে এটা? সবাই বিছানা থেকে নেমে জামা কাপড় ঝাড়া দিতে থাকে। মেরাব ওদের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল। আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট, সবাই গোসল করে নিও, শ্যাম্পু ছিল। বলেই রুম থেকে বেরিয়ে স্নেহাকে নিয়ে রুমে চলে আসে। আর সবাই যে যার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। এখন গোসল করতে হবে। সাদাফ আগে রুমে থেকে বেরিয়ে গেল। এরপরে মাহিনা, সাইদা। আসিফ ওয়াশরুমে ঢুকে গেল। শাওয়ার নিয়ে বের হলো শুধু টাওয়াল পরে, কোনো জামা কাপড় আনেনি। কি পরবে এখন? এরপরে মৌকে বলল মেরাবের থেকে একটা শার্ট আর প্যান্ট নিয়ে আসতে। দুজনের বডি সাইজ একই। মৌ মেরাবের থেকে শার্ট আর প্যান্ট নিয়ে যায়। স্নেহা বিছানায় পা উঠিয়ে বসতে বসতে মেরাবকে বলল। আপনি কি করলেন এটা? ওদের উপরে শ্যাম্পু পানি ফেলে দিলেন কেন? মেরাব এগিয়ে এসে বলল। আমাকে বাসর করতে দেয়নি, তাই আমি ওদের বসে থাকতে দিলাম না। স্নেহা গোল গোল চোখে তাকিয়ে রইল। মেরাব হেসে বলল। শুধু সেরের সময় দেখবে ওদের কি অবস্থা হয়। স্নেহা কথাটা বুঝতে না পেরে সাথে সাথেই বলল। কি অবস্থা হবে? মেরাব বাঁকা হেসে বলল। সব কয়টা ভেজা চলে বের হবে, তখন দেখো কি মনে করে সবাই। আমার সাথে স্বাধীনে করা না, আমি স্বাধীনে কম জানি না। সেহরির টাইমে সব কিছু রেডি করে স্নেহা সবাইকে ডাকতে এলো। সবাই নিচে আসার জন্য স্বীকার করলেও কেউই আগে আসে না। মেরাব সবার আগে এসে বসে আছে। সাদাফও এসেছে। ওর কি কোনো চিন্তা আছে? ওর ভেজা চুল আসলেও কেউ জিজ্ঞাসা করবে না, আর শুকনো চুলে আসলেও কেউ জিজ্ঞাসা করবে না। মারুফুল খান আর আশরাফুল খান খাবার খেয়ে চলে যায়। সাহারা খানকে রুমে পাঠিয়ে দেয় ফাহমিদা খান।
সময় আছে আর আধা ঘন্টা। ফাহমিদা খান স্নেহাকে আবারও ডাকতে পাঠালো। মাহিন আর সাইদা বের হলো আগে। সাইদা ওনায় ঘুমটা দিয়ে বের হয়েছে, তবুও বোঝা যাচ্ছে শাওয়ার নিয়েছে। এরপরে আসিফ আর মৌ এলো। ওরা চুলটা যে হেয়ার ড্রায়ার দিয়ে শুকাবে তাও সময় নেই ওদের। মেরাব হাসতে চেয়েও পারছে না, ইচ্ছে করছে গড়াগড়ি করে হাসতে। সবাই টেবিলে এসে বসলো। ফাহমিদা খান সব কটার দিকে তাকালো। সবাই গোসল করেছে, সত্যি কেমন যেন খটকা লাগছে। মেরাব তো খাওয়ার সময় মাহিনকে বলেই উঠল, দুলা ভাই, আপনাদের হয়েছেটা কি? সব একসাথে গোসল দিয়ে এসছেন না? মানে রোজা রমজানের মাস তো। মাহিন কেসে উঠল। ফাহমিদা খান মেরাবের পিঠে হালকা চাপড় মেরে বললেন, মেরাব চুপচাপ খাও। মাহিন মেরাবের দিকে এগিয়ে এসে বলল। খানবাড়ির বড় জামাইকে এভাবে পোষালে? মেরাব হেসে বলল, আপনারাও তো আমাকে রোমান্স করতে দিলেন না, তাই ভাবলাম আপনাদের সবার সামনে নতুন করে পরিচয় করিয়ে দিই। আসিফ মেরাবের হাত ধরে টেনে ফিসফিস করে বলল, সকালটা হতে দে, তোদেরও গোসল করে সবার সামনে আনবো, আই প্রমিস দোস্ত। মেরাব হেসে বলল, সমস্যা নেই, আমার আবার দিনের 3 বেলা গোসল করার অভ্যাস আছে, তাই না হয় আরেকবার ফ্রিতেই করে দিলে। সেহরি করে মেরাব আর শুলো না। রুমে নামাজ পড়ে গাড়ির চাবি নিয়ে বের হলো। স্নেহা শুয়ে পড়ল। মেরাব বাইরে এসে গাড়ি গোডাউন থেকে বের করতেই সামনে আসলো মারুফুল খান আর ফাহমিদা খান। দুজনেই গাড়িতে উঠে বসলো। মেরাব, মারুফুল খান আর ফাহমিদা খান তিনজনে আহনাফ মির্জার বাসায় যাবেন। ফাহমিদা খান মেরাবের মায়ের কথা আজ পর্যন্ত জানতো না। রাতে মারুফুল খান বলেছেন, ফাহমিদা খান বোনের এমন মৃত্যুর কথা শুনে সেই থেকে কেঁদেই যাচ্ছেন। এতদিন জানতো তার বোন সিঁড়ি থেকে পড়ে মারা গিয়েছে, তবে শেষে এসে জানলো তার বোনকে মারা হয়েছে। ফাহমিদা খান ব্যাক সিটে বসে কাঁদছেন। পাশে থেকে মারুফুল খান সান্ত্বনা দিচ্ছেন, তবুও যেন তিনি কিছুতেই শান্ত হতে পারছেন না। মেরাব লুকিং গ্লাসে ফাহমিদা খানকে দেখছে। কিছু বলার মতো মা সান্ত্বনা দেওয়ার মতো কথা গলা দিয়ে আসছে না, ভারী হয়ে আসছে কণ্ঠ। সান্ত্বনা দিতে গেলেই প্রথমে মা ডাকটা মুখে আসে। মেরাব এত বছর পরে তাকে মা ডাকতে ইতস্তত বোধ করছে, তবুও মন মানছে না। মন চাচ্ছে একবার মা ডাকতে। মেরাব মা ডাকতে গিয়েও থেমে গেল। পেছনে ফিরে ভারী গলায় বলল, তুমি কেতো না, কাঁদলে কি এখন আমার মা ফিরে আসবে? তুমি আমার মায়ের জন্য দোয়া করে যাও। ফাহমিদা খান নির্লিপ্ত কণ্ঠে বললেন, তুমি তোমার বাবা সব জানতে, তাহলে আমাকে বললে না কেন? আমাকে পর ভাবো, তাই না? মেরাব সামনে তাকিয়ে মুখটা কালো করে ফেলল। মেরাব তাকেও নিজের মাই মনে করত, এখনও মনে করে, শুধু অজানা অভিমানে ডাকতে পারে না, কথাটা বলতে পারল না। কোনো দিনই পর ভাবেনি, আর না ভাববে। ফাহমিদা খান মেরাবের দিকে তাকিয়ে মেরাবের ভাবমূর্তি বোঝার চেষ্টা করছেন। মেরাব গম্ভীর হয়ে আছে। তবে কি মেরাব তার বলা কথার জন্য কিছু মনে করলো? ফাহমিদা খান তখনই মেরাবকে ডেকে উঠলেন। মেরাব বাবা। মেরাব সামনে থেকেই উত্তর দিল, বলো। তুমি আমার কথায় রাগ করছো? আমি তোমায় ওইভাবে বলতে চাইনি, বলতে চেয়েছি তোমরা এত বড় সত্যি জানার পরও নিজেদের মধ্যে চেপে গেলে। আমাকে বললে কি এমন হতো? তোমাদের কষ্টটা কি আমার সাথে ভাগাভাগি করা যেত না? আমি তো তোমারই। ফাহমিদা খান কথাটা পূর্ণ করলেন না। মেরাব পেছনে ফিরল, জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো আর বলল, তুমি আমার কি বলতে চাইলে? ফাহমিদা খান যদি এখন বলেন আমি তোমার মায়ের মতো বা মাই হই, তাহলে মেরাব রেগে যাবে। কারণ মেরাব ছোটবেলা থেকেই আর যাই হোক মায়ের সাথে কারো তুলনা সহ্য করতে পারে না, উন্মাদ হয়ে ওঠে। সেই হিসেবে ফাহমিদা খান আজ পর্যন্ত মেরাবের কখনোই বলেনি যে আমি তোমার মা কিংবা মায়ের মতো। এদিকে মেরাব ব্যাকুল হয়ে ফাহমিদা খান থেকে শুধু একবার শুনতে চায় যে আমি তোমার মা। মেরাব সবার বেলায় রাগ করলে ফাহমিদা খানের প্রতি তার রাগ আসে না, আর না কোনোদিন আসবে। একজন মা হারা সন্তানই জানে বেঁচে থাকতে হলে মায়ের কি ভূমিকা। এই মুহূর্তে ফাহমিদা খান কথা ঘুরিয়ে বললেন, আরে কি বলো তো বাবা, বলতে চেয়েছি যে আমি তোমার খারাপ চাই না, না কোনো দিন চাইবো। এরপর থেকে তুমি আর তোমার বাবা প্লিজ আমার থেকে কিচ্ছু লুকিও না। মেরাব গভীর শ্বাস ছেড়ে বলল, ঠিক আছে, লুকাবো না। এদিকে সবাই মেরাবের উপর সেই রকম ক্ষেপে আছে। মাহিনা, আসিফ ওকে আর স্নেহাকে গোসল করাতে চেয়েও পারছে না, কারণ মেরাব যে দিন 3 বেলাই গোসল করে, তাকে গোসল করলেও কিচ্ছু লাভ হবে না, অন্য ফোন দিয়ে বের করতে হবে। আসিফ ভাবুক গলায় সবাইকে উদ্দেশ্য করে বলল, আমার মনে হয় এই মেরাবকে শায়েস্তা করা যাবে না। রাতে আমাদের যেভাবে পচালো
ওকে না পচানো পর্যন্ত আমার শান্তি হচ্ছে না। মাহিন বলল, ঠিক বলেছো ভাই, তুমি যে আগুনে জ্বলছো আমরা সেই আগুনেই জ্বলছি। এখন ওকে কি করা যায়? সেটাই তো ভাবছি, কিন্তু পাচ্ছি না। মৌ, তুমি কিছু ভেবে পেলে? হুম। সাইদা বলল, তোমরা কেউ কিচ্ছু করতে পারবে না, অযথা বসে বসে ভাবা। আর সেনাও আমাদের এভাবে বসে থাকতে দেখে নিশ্চয়ই সন্দেহ করবে। মাহিন ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, করুক, তাতে আমাদের কি? আজকে কিছু একটা ঠিক না করে এখানে থেকে উঠবো না। সাইদা উঠে দাঁড়িয়ে বলল, 2 ঘন্টা ধরে বসে ভাবছো, কিছু করতে পেরেছো? আর না উঠলে থাকো, শুধু রুমে এসো, বের করে দেব। মৌ ফিক করে হেসে দিল। আসিফ চুপ করতে বলল, কিন্তু মৌ সে হাসি থামাতেই পারছে না। মাহিন সাইদাকে বলে উঠল। যাও যাও, আমিও যাব না তোমার রুমে। সাইদা কোমরে হাত রেখে বলল। তাহলে থাকবে কোথায়? মাহিন দোপাটি দাঁত বের করে হেসে বলল। শ্বশুরের সাথে। সাইদা চোখ গরম করে তাকিয়ে চলে গেল। স্নেহা এই দিকেই আসছিল, মাঝে সাইদাকে রেগে চলে যেতে দেখে বলল, আপু কি হয়েছে গো, এমন রেগে আছো কেন? আর কি বলবো, তোর দুলাভাই মেরাবকে পেঁচাতে কুবুদ্ধি বের করছে, সেখানে আমাকেও নিচ্ছে, তাই আমি চলে এসেছি। দেখ রাতে যাওয়ার হয়েছে, সেটা নিয়ে তোর দুলাভাই পাল্টা চাল চালবে। চালুক, দেখিস মেয়েরা বাবার ওদের কি অবস্থা করে। কথাটা শুনে স্নেহা তাজ্জব বনে চলে গেল। আগেই টের পেয়েছে ওরা বসে থাকার প্লেয়ার না, কিছু না কিছু করবেই। তাই হলো, ওরা প্ল্যান করেছে। ভাগ্যিস সাইদা আপু বলে দিয়েছে। স্নেহা কথাগুলো মনে মনে আউড়ে সাইদাকে বলল, আপু দুলাভাইরা দেখো কিছুই করতে পারবে না, তুমি শুধু শুধু দুলাভাইয়ের সাথে রাগারাগি করছো। সাইদা কথা বলতে বলতে স্নেহাকে নিয়ে চলে গেল। দুপুরে মেয়েরাব বাড়িতে এসে শাওয়ার নিয়ে নামাজ পড়ে ঘুমিয়েছিল। স্নেহাও ঘুমিয়েছিল, মেরাবের পাশ থেকে সরেনি। বলা তো যায় না ওরা আবার কি করে ফেলে। মেরাবের ঘুম ভাঙল, পাশে স্নেহাকে দেখে আরও জড়িয়ে ধরে শুলো। এক হাতে ফোনটা নিয়ে স্ক্রল করতে লাগলো। মিনিট 10 এভাবে যাওয়ার পরে স্নেহা নড়ে চড়ে ওঠে। ঘুম ভেঙে গিয়েছে? চোখ পিটপিট করে খুলে মেরাবকে সজাগ দেখে বলে ওঠে। মেরাব ফোন পাশে রেখে বলল, তুমি না শপিংয়ে যেতে চেয়েছিলে আজ, যাবে? না, কেন? বাসায় সবাইকে রেখে আমরা বের হবো কি করে? ওরা কি মনে করবে? বলবে না যে আমরা রয়েছি, তার উপর আবার ওরা শপিং করতে গিয়েছে। হুম, তা তো মনে করবে। এর থেকে চলো সবাই মিলে যাই। তাও মন্দ নয়, ওদের বলে দেখেন। ঠিক আছে। আর শুনুন, বলো। আজকে না সাবধানে থাকবেন, দুলাভাইরা সবাই আপনার সাথে কিছু একটা করবে। যা ইচ্ছে করো, তুমি সাবধানে থেকো। ঠিক আছে। ইফতারের পরে আবারও ওরা সবাই একসাথে হলো। সবাই ঠিক করেছে মেরাবকে অজ্ঞান করেই কিছু একটা করবে। অজ্ঞান করার জন্য একটা রাস্তা তো আছেই। কালকে সাদাব যেভাবে মৌকে অজ্ঞান করে রেখেছিল সেভাবেই করবে। নেহা নিচে কাজ করছে, মেরাব রুমে শুয়ে আছে। মাহিন, আসিফ, মৌ, সাদাব 4 জনে মেরাবের রুমের সামনে এলো। মাহিন সাদাবের কাছে সেন্সলেস হওয়ার স্প্রে চাইল। সাদাব বলল সেটা তার কাছে নেই, মেরাবের কাছে আছে। যা শুনে মাহিন রেগে গিয়ে বলল, আগে বলবে তো, এখন কি করব? সাদাব বলল। চেয়ে নিয়ে আসি মেরাব ভাইয়ের থেকে। আসিফ বলল, ওর কাছে চাইতে গেলে ও যদি জিজ্ঞাসা করে কি করবি, তখন কি বলবি? আমি যা বলার বলবো নে, আপনারা থাকুন, আমি নিয়ে আসতে। সাদাব রুমে ঢুকে গেল। মেরাব বলল, কি রে, কিছু বলবি? আসলে ভাইয়া, কালকে যে মৌকে সেন্সলেস হওয়ার স্প্রে দিলে সেটা দাও না, একটু কাজ আছে। মেরাব কপালে ভাঁজ ফেলে বলে উঠল, কাকে অজ্ঞান করবে? মৌকে। মেরাব কি যেন ভেবে বলে উঠল, দাঁড়া, নিয়ে আসছি, ওয়াশরুমে রেখেছে। ঠিক আছে। মেরাব ওয়াশরুমে গিয়ে সে স্প্রে নিয়ে এসে সাদাবকে দিয়ে দিল। স্প্রেটা দিয়ে বড়জোর ঘন্টাখানেক সেন্সলেস করা যায়। সাদাব খুশি হয়ে রুম থেকে বেরিয়ে গেল। এরপরে সেটা মাহিনকে দিল। মাহিন সাথে সাথে সবাইকে নিয়ে রুমে ঢুকলো। মেরাব বিছানার মাত্রই বসেছে, ওদের দেখে বসে বলল। মাহিন সামনে বসলো আর সবাই পেছনে। মাহিন কথা বলার মাঝে স্প্রেটা বের করে মেরাবের মুখে স্প্রে করে দেয়। মেরাব সেন্সলেস হয়ে বিছানায় শুয়ে পড়ল। মাহিন সাথে সাথে মৌকে কিছু একটা দিতে বলল। মৌ একটা লাল টকটকে লিপস্টিক বের করে দিল। সেটা দিয়ে মাহিন মেরাবের সাদা শার্টে ছোপ ছোপ দাগ বসিয়ে দিল, ঘাড়েও দিল, যাতে বোঝা যায় স্নেহাই এগুলো করেছে। মাহিন শুধু এটুকুই ক্ষান্ত হলো না, আসিফকে বলল, আসিফ, একটা বোতল নিয়ে এসো। বোতল দিয়ে কি করবেন? আরে বোঝো না যে ওর গলায় দাগ বানাবো। রিলসে দেখো না, বোতল দিয়ে সিঙ্গেলরা গলায় কামড়ের দাগ বানিয়ে স্টোরি লাগে, সেটাই করব। আসিফ বাঁকা হেসে বলল,
বোতল দিয়ে করার কি আছে, আপনি কামড় দিন। এ কথা শোনার সাথে সাথে মেরাব ধপ করে উঠে বসলো। মাহিনের দিকে তাকিয়ে বলে উঠল, শেষমেশে রোজা রমজানের দিনে কামড়ে কামড়ে, ছ্যা। দুলা ভাই, আপনাকে আমি ভালো মনে করতাম, আর এই ছিল আপনার মনে? আপনি ছেলে হয়ে আমাকে কামড়াতে এসছেন? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ নাকি হেদায়েত দান করো। সবাই তাজ্জব বনে গেল। মেরাব না অজ্ঞান হয়েছিল, তাহলে উঠলো কেমন করে? কালকে তো মৌ অনেকক্ষণ অজ্ঞান ছিল, তাহলে আজ মেরাব অজ্ঞান হলো না কেন? মেরাব বিছানা থেকে নেমে যেতে যেতে বলল, ভাগ্যিস আমি ওয়াশরুমে গিয়ে স্প্রের ভিতরে পানি ভরে দিয়েছিলাম, নাহলে তো বুঝতেই পারতাম না। আল্লাহ তুমি সবাইকে মাফ করো। সবাই একে একে কেটে পড়লো রুম থেকে। মাহিন মিনিট 2 একা বসে থেকে চলে গেল। মেরাব ওদের ভাব দেখে খিলখিলিয়ে হেসে উঠল। স্নেহা রুমে এসে মেরাবকে হাসতে দেখে বলল, এই হাসছেন কেন? আর ওরা এইভাবে চলে গেল কেন? এই আপনার এই অবস্থা কেন? মনে হচ্ছে লিপস্টিকের দাগ। এই সত্যি করে বলুন তো কি হয়েছে এখানে? মেরাব স্নেহার কথা শুনেই মনে হলো হাঁপিয়ে উঠল। একসাথে এত প্রশ্ন কেউ করে? ধীর পায়ে এগিয়ে এসে দরজা বন্ধ করে দিয়ে স্নেহার কাছে এলো। স্নেহা রাগে বুদবুদ করে মেরাব শার্ট খুলে ফ্লোরে ছুঁড়ে মেরে স্নেহাকে নিয়ে বিছানার দিকে এগুলো। স্নেহা বিছানায় পড়ে যেতেই মেরাব স্নেহার উপরে উঠে গেল। স্নেহা দুহাত দিয়ে ঠেলে সরিয়ে দিতে নিলে মেরাব স্নেহার দুহাত বিছানার সাথে পিন করে নিল। স্নেহার ঠোঁটে কয়েকটা চুমু দিয়ে বলল, আজকে গোসল করেই বের হবো। স্নেহা বলল, সবার সাথে আপনার মাথাটাই গিয়েছে, সরুন। এক্ষুনি দরজা লাগিয়ে দিলে কি মনে করবে ওরা? মেরাব বাঁকা হেসে বলল, তাহলে গভীর রাতে? আর আজও ওরাও বিরক্ত করবে না, রিল্যাক্সে বাসর হবে। স্নেহা লাজুক চোখে তাকিয়ে বলল, ঠিক আছে, যা বলবেন তাই হবে। এখন গোসল দিয়ে লিপস্টিকের দাগ উঠিয়ে আসুন। মেরাব উঠে বসে নিজের শরীরের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, না, আগে সবাইকে দেখে আসে, যে বউ চুমু দিয়েছে কেমন হবে। মেরাব স্নেহার সাথে হাসি তামাশা করে ওয়াশরুমে চলে যায়। এরপরে শাওয়ার নিয়ে বের হয়। স্নেহা মেরাবের জন্য টি শার্ট আর ট্রাউজার বের করে দিল। মেরাব আয়নার সামনে গিয়ে স্নেহাকে বলল, দেখো তো লিপস্টিকের দাগ চলে গেছে নাকি। স্নেহা এগিয়ে এসে মেরাবের পেছনে দাঁড়ালো। মেরাবের ফর্সা শরীরটা লাল হয়ে আছে, হয়তো লিপস্টিকের দাগ তুলতে ঘষা দিয়েছে। স্নেহা মেরাবের পিঠে হাত ছোঁয়াতে চেয়েও হাত সরিয়ে নিয়ে এলো। মেরাব আয়নায় সেটা দেখে হেসে বলল, ছুঁয়ে দেখো। স্নেহা লজ্জা পেয়ে চলে গেল। মেরাব স্নেহার কাছে এসে সামনাসামনি দাঁড়ালো। স্নেহা মাথা নত করে চলে যেতে চাইলে মেরাব স্নেহার হাত দুটো নিয়ে নিজের বুকে রাখলো। স্নেহার চোখ বন্ধ করে নিয়ে হাত সরাতে চাইল। মেরাব আরও শক্ত করে হাত দুটো ধরে রাখলো। স্নেহা কাঁপা কাঁপা চোখে তাকালো। রাতের খাবার টেবিলে সবাই চুপচাপ বসে খাচ্ছে, কারো মুখে কোনো কথা নেই। মেরাব শুধু মুখ চেপে হেসে যাচ্ছে। মাহিন বড় ইতস্ততায় পড়ে গেল। মেরাবের হাসি ওর একটু ভালো লাগছে না। সাইদার কথাই ঠিক হলো, মেরাবকে কিছু করা যাবে না, উল্টো ওকেই আরও ধুয়ে দিয়েছে। মাহিন আর এভাবে চুপচাপ থাকতে পারল না। শেষমেশে ফাহমিদা খানকে বলেই উঠল, বড় আম্মু, দেখো না আপনার ছেলে আমাদের দেখে হাসছে। ফাহমিদা খান মাহিনের দিকে তাকিয়ে বললেন, হাসতেই পারে, এতে আবার তোমার কি হলো? বড় আম্মু, একটু আগে না ওর সাথে মজা করতে গিয়েছিলাম, ও সেটা বুঝে ফেলে এরপরে থেকে আমাদের দেখে হাসছে। ফাহমিদা খান তখন মেহরাবের দিকে তাকিয়ে বললেন, মেরাব, হাসি বন্ধ করে চুপচাপ খাও। মেহরাব মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে মাহিনের দিকে তাকিয়ে আবারও হেসে উঠল আর বলল, দুলা ভাই, আজও কি জেগে জেগে আড্ডা দিবেন নাকি? মাহিন হাসার চেষ্টা করে বলল, না, আজ মুড নেই। সবাই খাবার খেয়ে চলে গেল। এরপরে ফাহমিদা খান, সাইদা খান আর স্নেহা খেতে বসলো। খাবার খেয়ে তিনজনেই যে যার মতো রুমে চলে গেল। এইদিকে হালিমা আন্টি আজ সব কাজ গুছিয়ে ফেলেছেন। স্নেহা রুমে এসে মেহরাবকে বলল, কফি খাবেন? এখন? বানিয়ে আনি। ঠিক আছে, যাও। মেহরাব বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে বসলো। স্নেহাও এর কিছুক্ষণ পরে হাতে কফি নিয়ে আসে, এসে মেহরাবের হাতে দেয়। মেহরাব ফোন স্ক্রল করতে করতে স্নেহার কাছে মিষ্টি একটা আবদার করে বসলো। স্নেহা, শোনো না, বলুন। তোমার চুলগুলো ছেড়ে দাও না। স্নেহা ভুরু উঠিয়ে বলে উঠল, হঠাৎ এরকম বায়না? মেহরাব কফিতে চুমুক দিয়ে বলল, মন চাইলো। স্নেহা মুচকি হেসে চুলগুলো ছেড়ে দিল। মেহরাব স্নেহার দিকে তাকিয়ে বলল, খুব সুন্দর লাগে তোমাকে এভাবে দেখতে, আমার কাছে তো অসম্ভব সুন্দর লাগে। মেহরাব কফিতে আবারও চুমুক দিয়ে বলল, যেদিন দেশে এলাম সেদিন কলেজে তোমার এই চুল দেখেই বাবাকে বলেছিলাম তোমাকে খুঁজে এনে দিতে। বাবাকে বলেছিলাম তোমাকে চেনি না,
অচেনা তুমি, কিন্তু আমার কাছে সবচেয়ে চেনা লোকই ছিল তুমি। বলতে গেলে তোমার সাথে ধাক্কা খাওয়া, এই বাড়িতে আসার পরে না চেনা, এগুলো প্ল্যান করে এসেছিলাম।